প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতা দর্পণে। দর্শক, আমরা আজ দৃষ্টি দেব সেন্ট মার্টিনের দিকে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী এবং জান্তার মধ্যে একটি উত্তাপ চলছে বেশ কিছুদিন ধরেই। তাদের মধ্যে যুদ্ধ চলছে বেশ কয়েক মাস ধরেই। তারই আঁচ এসে লাগছে আমাদের একেবারে সীমান্তে। গত 5 জুন আসলে ঘটনার শুরু। এই যে সাম্প্রতিক যে সেন্ট মার্টিন নিয়ে যে গুজব, সেই গুজবের শুরুটা হচ্ছে 5 জুন থেকে। মিয়ানমার থেকে কিছু গুলি এসে পড়ে বাংলাদেশের বোটে, সেই থেকে শুরু। এবং তারপরেই আমরা দেখছি যে সমাজ মাধ্যমে নানা ধরনের গুজব। সার্বভৌমত্ব চলে গেল, এই সরকার নতজানু সরকার কিছুই করছে না। সেটি ছাপিয়ে রাজনৈতিক অঙ্গনেও সেই গুজবের ডালপালা মেলেছে। আমাদের দায়িত্বশীল রাজনৈতিক দল, কিছু রাজনৈতিক দলের নেতারা, তারাও বলছেন যে আসলে সার্বভৌমত্ব চলে গেছে এবং সেন্ট মার্টিন দ্বীপটাকে আমরা হারিয়ে ফেলতে বসেছি। আমাদের রাজনীতিতে গুজবের আগেও আমরা দেখেছি। আমরা পদ্মা সেতুর সময় গুজব দেখেছি। আমরা এরপরে যখন রাজনৈতিক উত্তাপ বাংলাদেশের ছড়িয়েছে, তখনও নানা ধরনের গুজব আমরা দেখেছি। সেন্ট মার্টিন নিয়ে আসলে গুজবটি কেন? এই প্রশ্নটির উত্তর খুঁজতে চাই আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম আমরা নির্ধারণ করেছি সেন্ট মার্টিন নিয়ে গুজব কেন। আমাদের অতিথি নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাইনুল আলম। মাইনুল আলম, আপনাকে স্বাগত জানাই। আমি শুরু করব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার স্যারকে দিয়ে। স্যার, আপনার কাছে আমরা যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করছি, সেই প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই। সেন্ট মার্টিন নিয়ে গুজব আসলে কেন? এখন গুজব যারা সৃষ্টি করে তাদের কিন্তু কিছু সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে, এবং সেই গুজবটা কিন্তু আমরা বিগত সময় যেমন দেখেছি বিভিন্ন প্রেক্ষাপটে, এবং এটাও দেখেছি, সেটা হলো যে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা এবং বাংলাদেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক বিভ্রান্তি সৃষ্টি করা, যাতে বর্তমান সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার গত 3 মেয়াদ অতিক্রম করে 4র্থ মেয়াদের টানা সরকার চলছে, এবং তার ফলে বাংলাদেশ আজকে যে উন্নতি, সমৃদ্ধি এবং আন্তর্জাতিকভাবে যে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে, সেটি আরও যদি অব্যাহত থাকে, তাহলে এর বিপরীতে বাংলাদেশের যে রাজনৈতিক শক্তি বা পক্ষ রয়েছে, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, যেটিকে তারা একেবারে ছুঁড়ে ফেলে দেয়, সেই রাজনৈতিক পক্ষের আগামীতে রাজনৈতিক ভবিষ্যৎ বলতে আর কিছু নাই। যেহেতু তাদের রাজনৈতিক ভবিষ্যৎ এখন অন্ধকার, তাদের যে রাজনীতির যে ইতিহাস, যে লিগেসি, সেই ইতিহাস হলো সামরিকতন্ত্রের ইতিহাস, সেই ইতিহাস গণতন্ত্রকে হত্যা করা ইতিহাস, সেই ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধকে একেবারে ধূলিসাৎ করার ইতিহাস, সেই ইতিহাস বাংলাদেশকে আরেকটি পাকিস্তান মন্ত্রী রাষ্ট্র বানানোর ইতিহাস। সুতরাং সেটি বাংলাদেশের মানুষ আজ প্রত্যাখ্যান করেছে। তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আর কিছু নেই। যাদের রাজনৈতিক অবলম্বন অ্যাসেট সম্বল থাকে না, তখন তারা গুজবের আশ্রয় নেয়, তখন তারা সুযোগ খুঁজে থাকে কোনো একটা অশিলাকে অবলম্বন করে মানুষকে আবার করে। কারণ বাংলাদেশের মানুষ 30 লাখ রক্ত দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছে। তারা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত। বিগত সময় আমরা সেটা দেখেছি। সুতরাং সেই জায়গাটায় এই যে একটা আপনার বলা যায় সফট জায়গা, নরম জায়গা, সেখানে গুজব ছড়ে যে বাংলাদেশের সার্বভৌমত্ব চলে গেল, স্বাধীনতা চলে গেল, এটি বললে হয়তো বাংলাদেশের মানুষকে এই সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা যাবে, সেই উদ্দেশ্যেই কিন্তু এই গুজব। কিন্তু বাস্তবিক যা ঘটেছে সেটা তো আপনারাও দেখেছেন, আমরা দেখেছি, সারা দেশের মানুষ দেখেছে। শুধু তাই নয়, পৃথিবীর মিডিয়া এখন সবাই দেখেছেন কি ঘটেছে, সবাই আমরা সেটা জানি। তবুও প্রসঙ্গক্রম হলে একটু সামান্য করে উল্লেখ করি। সেটা হলো যে আমরা জানি যে মিয়ানমারের ভিতরে গৃহযুদ্ধ চলছে, আর মিয়ানমারের এই গৃহযুদ্ধ চলছে 1948 সাল। এবং পৃথিবীতে এখন মিডিয়ায় গেলে আপনি দেখবেন, যদি সার্চ দেন যে গৃহযুদ্ধের লেগেছে, তখন দেখবেন যে পৃথিবীতে সর্বদীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ
মিয়ানমারে চলছে। এটা নতুন কোনো ঘটনা নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে এই যে বিশেষ করে গত ফেব্রুয়ারি মাস থেকে এই যে আমাদের পার্শ্ববর্তী যে মিয়ানমারের যে রাজ্যটি, অর্থাৎ আগে যেটা আরাকান ছিল, যেটাকে এখন আমরা রাখাইন নামকরণ করা হয়েছে, সেই আরাকান রাজ্যের একটা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী উত্থান ঘটেছে। যদিও এর জন্ম 2009 সালে রাখাইন আর্মির, কিন্তু সাম্প্রতিক সময়ে এটার উত্থান ঘটেছে এবং তারা মিয়ানমারের যে জান্তা সরকার এবং তাদের যে নিরাপত্তা বাহিনী রয়েছে, সেনাবাহিনী, অন্যান্য পুলিশ বাহিনী বা সীমান্তরক্ষী বাহিনী, তাদের বিরুদ্ধে তারা সামরিক অপারেশন শুরু করেছে এবং তারা এটি বাংলাদেশের সীমান্ত ঘেঁষে যে এলাকাগুলো, প্রধানত সেই এলাকাগুলোর যে জান্তা সরকারের যে সামরিক ফাঁড়ি রয়েছে, নিরাপত্তা, সেইগুলোর তারা আক্রমণ চালাচ্ছে। তো সেগুলো আক্রমণ চালানোর ফলে সঙ্গত কারণে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে, এটি হলো স্বাভাবিক। তো সেই গোলাগুলি আপনি দেখেন যে সীমান্তর একেবারে কাছে, যে ধরেন 1 কিলোমিটার বা 500 গজের মধ্যে যদি এরকম ঘটনা ঘটে, যখন এই দুই পক্ষের মধ্যে গোলাগুলি বিনিময় হয়, তো দুই পক্ষ যে অস্ত্র ব্যবহার করে সেটা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে, সেটা মেশিন গান, হেভি মেশিন গান, মিডিয়াম মেশিন গান, রকেট, মর্টার ইত্যাদি ব্যবহার করে এবং এটার কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব আছে। যদি আপনি উদাহরণস্বরূপ বলেন যে হেভি মেশিন গান যদি আপনি গোলাগুলি ছোড়া হয়, সেটার দূরত্ব চলে আসে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার পর্যন্ত। তো 2.5 থেকে 3 কিলোমিটার পর্যন্ত বাংলাদেশের সীমান্তের 500 গজের মধ্যে যদি যুদ্ধটা চলে, তাহলে তারা যে পারস্পরের মধ্যে যে গোলাগুলি নির্ণয় করছে, তাহলে এই যে 500 গজের মধ্যে এটা থাকবে না, কারণ আপনি গুলিটা যখন ছেড়ে দেবেন, সেটা বের হওয়ার পরে তার যে নির্দিষ্ট দূরত্ব আছে, সেই দূরত্ব পর্যন্ত সেটা ট্রাভেল করবে। সে কারণে যেহেতু বাংলাদেশ একেবারে সীমান্ত ঘেঁষে, তাদের ওই গুলিগুলো বাংলাদেশে কখনো কখনো বাংলাদেশের ভিতরে এসে পড়ছে, যেটা ফেব্রুয়ারি মাসে আমরা দেখেছি। আমাদের এই যে টেকনাফের যে উখিয়া সীমান্ত, ওই যে নাক্কিছড়ি যে সীমান্ত, সেখানে দেখেছি, সেখানে আমাদের মানুষ 2-1 আহত হয়েছিলেন, ওখান থেকে মানুষ সরায়। ঠিক একইভাবে এই যেটা আপনি বললেন, গত 5 জুনে এই যে রাখাইনের যে সীমান্তটা, এই যে নাপ নদী এবং বঙ্গোপসাগরের যে এটা, এবং যেটা আমাদের সেন্ট মার্টিনের বিপরীতে যে সীমান্ত, সেখানে ওই রাখাইন আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে ওখানে যুদ্ধটা শুরু হয়। তো সেই যুদ্ধটা শুরু হওয়ার ফলে মিয়ানমারের নৌবাহিনী এবং কোস্টগার্ড যারা রয়েছে, তারা এই বিদ্রোহী রাখাইন আর্মির বিরুদ্ধে ওপারে যেমন সীমান্তের স্থলভাগ থেকে আক্রমণ চালাচ্ছে, ঠিক একইভাবে এই মিয়ানমারের নৌবাহিনী এবং কোস্টগার্ড এই বঙ্গোপসাগর বা নাপ নদীর এই পশ্চিম দিক থেকে তারা ওদের উপর আক্রমণ চালাচ্ছে। সঙ্গত কারণে রাখাইন আর্মি তারা এই মিয়ানমারের যে নেভি, নৌবাহিনী এবং কোস্টগার্ড, তাদেরকে লক্ষ্য করে গুলি ছড়ছে। তাহলে হচ্ছে কি, ওই রাখাইন আর্মি যে গুলিটা ছড়ছে, সেই গুলি যেটা একটু আগে ব্যাখ্যা করলাম যে একটা দূরত্ব আসে, সেই দূরত্বের কারণে তখন কিছু কিছু গোলা এসে আমাদের জলসীমানার মধ্যে এসে পড়ছে, সেটি আমরা দেখেছি এবং রিপোর্ট। তার ফলে হয়েছে কি, কিছু সময়ের জন্য বা 1 দিন 2 দিনের জন্য, যেটা পত্রিকা আমরা দেখেছি, আমাদের কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার যে নৌপথটা, সেই নৌপথটা কিছু সময়ের জন্য অনিরাপদ হয়ে পড়েছিল। ওই যোগাযোগ ব্যবস্থাটা একটু বিচ্ছিন্ন হয়েছিল, যার জন্য ওই সেন্ট মার্টিনের যে লোকজন আছে বা যে পর্যটক আছে, ওখানে তো যত সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য আদি, ওটা তো সমস্ত নির্ভরশীল কক্সবাজার থেকে সাপ্লাইটা যায়, এটা কিছুটা বিঘ্নিত হয়েছিল। কিন্তু যে রেকর্ডেড চিত্র আমরা দেখেছি এবং যেটা মিডিয়ায় আসছে, সেটা আমাদের জলসীমার মধ্যে কিন্তু কেউ আসেনি। আমাদের যে সীমানা আছে, সেই সীমার মধ্যে মিয়ানমারের নেভিও আসেনি, রাখাইন আর্মিতে আসার প্রশ্নই ওঠে না। ওদের তো নৌ শক্তি, ওরা তো স্থলভাগে রয়েছে, ওদের তো নৌ শক্তি বলে কিছু নাই। সুতরাং সেই জায়গা থেকে তারপরে কিন্তু যেহেতু আমাদের জলসীমার মধ্যে গুলি এসে পড়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু স্ট্রংভাবে মায়ানমার সরকারের সাথে এটা প্রতিবাদ করা হয়েছে যে আপনাদের যুদ্ধটা আপনাদের সীমান্তের মধ্যে আপনারা কীভাবে করেন সেটা আপনাদের বিষয়, আমাদের জলসীমার মধ্যে যেন এসে আমাদের জনগণের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি এরকম বিষয় কিছু না হয়। তার কারণে কিন্তু আমরা এখন কি দেখেছি, যে তারা কিন্তু সংযত হয়ে এই যুদ্ধের যে পরিসীমাটা, এটার যে সাইড ইফেক্ট বলা যায়, এটাকে একটা পার্শ্ব প্রতিক্রিয়া, সেই পার্শ্ব প্রতিক্রিয়ারটা যেন এসে বাংলাদেশের সীমানার মধ্যে না পড়ে, তার জন্য কিন্তু এখন তারা সরে গেছে ওখান থেকে এবং ওই যুদ্ধটা কিন্তু এখন আপাতত বন্ধ। তবে এটা আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু সেই যুদ্ধ চলছে এবং যুদ্ধ তাড়াতাড়ি থেমে যাবে সেরকম কোনো সম্ভাবনা নেই।
সুতরাং এরকম ঘটনা আবারও ঘটতে পারে। তো ঘটতে পারে সেই জন্য আমাদের যে জনগণ বলেন বা আমাদের যে সীমানা যে নিরাপত্তা, সেটার জন্য আমাদের নতুন করে ভাবা দরকার এবং চিন্তা করা দরকার যে আমাদের কি করা উচিত। পরের পর্বে আবার আসবো আপনার কাছে। আমি যেতে চাই মাইনুল আলমের কাছে। মাইনুল আলম স্যার খুবই সুন্দরভাবে বর্ণনা করলেন। আপনার কাছে জানবো যে আসলে এই যে রাজনৈতিক অঙ্গনেও কিছু কথাবার্তা আসছে যে সরকারের নতজানু নীতি, সরকার কিছুই করছে না। আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে নজর রাখেন, আপনার কাছে এই বিষয়ে একটু বিস্তারিত জানবো যে আসলে কি রাজনৈতিক অঙ্গন থেকে যে প্রশ্নগুলো ছোড়া হচ্ছে সেটা সঠিক? একটি সমসাময়িক সময়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার জন্য ধন্যবাদ। আমি একটু পেছনে যাওয়ার আগে বর্তমান অবস্থায় একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে যে আপনার অনুষ্ঠানের যে শিরোনাম, এই গুজব কেন সেন্ট মার্টিনকে নিয়ে, এই গুজব আমাদের সামাজিক মাধ্যমের কল্যাণে ছড়িয়ে গেছে। গুজব, ভুল তথ্য, অপতথ্য, মিথ্যা তথ্য, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক ইনফরমেশন দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে জনগণের, বাংলাদেশের সাধারণ মানুষ জানে না ওই অঞ্চলে মিয়ানমার সীমান্তে আমাদের টেকনাফের ওই পারে ওই অঞ্চলের সমুদ্র সীমায় কী হচ্ছে। এবং একটি গুজব আপনারা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি, ছড়িয়ে দেওয়া হয়েছে মিথ্যা তথ্য। এবং সর্বশেষ এই পবিত্র ঈদুল আজহার একদিন আগে 16ই জুন রবিবার আমাদের জাতীয় প্রতিষ্ঠান আইএসপিআর আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ যে বক্তব্যটা দিয়েছে, এবং আমি মনে করি যে গণমাধ্যমে আসা এই বক্তব্যটা মানুষের মনের অনেক প্রশ্ন এবং সন্দেহ, কিংবা যারা গুজব সরবরাহ করছে, প্রচার করছে, এটা একটা বড় বাধা এবং একটা বড় চাপা পড়ে গেছে এই আইএসপিআর এর এই ব্যাখ্যা এবং বক্তব্যের কারণে। অত্যন্ত সময় উপযোগী বক্তব্য। আইএসপিআর বলেছে স্বার্থান্বেষী মহল একটা পরিস্থিতিকে কেন্দ্র করে সেন্ট মার্টিনকে নিয়ে অপতথ্য কিংবা গুজব ছড়াচ্ছে। এটাতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। এই মহলটিকে কিছু রাজনৈতিক শক্তি, কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী, তাদের যে নেটওয়ার্ক আছে, সামাজিক মিডিয়ার যে নেটওয়ার্ক আছে, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন গ্রুপে যে আছে, কিছু এরা জাস্ট এগুলোকে তুলে ধরছে। যার ফলে আইএসপির এই বক্তব্যটা হচ্ছে খুব চমৎকারভাবে শ্রদ্ধেয় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শিকদার সাহেব বলেছেন। উনি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে ওনার কৌশলগত অভিজ্ঞতা আলোকে বলেছেন, এখানে ভৌগোলিক একটা অবস্থানের বিবরণ দিয়েছেন। আমি ওখানে যাব না, কিন্তু দেখতে হবে ঘটনার সূত্রপাত কিভাবে। এখানে আপনার আমার পাশের বাসায়, পাশের বাড়িতে যদি কোনো আগুন লাগে, যদি কোনো ভাইয়ে ভাইয়ে মারামারি করে, যদি কোনো দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ হয়, আমার বাড়িতে আসবে না? আমাদের রাতে ঘুম হারাম হয়ে যাবে। দেখা গেলো যে বাইরে একটা গন্ডগোল হচ্ছে, আমরা রাতে ঘুমাতে পারছি না বাসায়, কিন্তু আমার বাড়ি ঠিক আছে, কিন্তু শব্দ আসছে, বিভিন্ন জিনিস আসছে, বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া আসছে। ঠিক বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে একই ঘটনা বলতে পারেন, একই কথা। মিয়ানমারের ওখানে চলছে গৃহযুদ্ধ, চলছে। এটা একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে পরিচালিত হচ্ছে। রাষ্ট্রের জান্তা এই দেশকে শেষ করে দিচ্ছে। ওখানকার জনগণ, ওখানকার নৃগোষ্ঠী, ওখানকার গ্রুপ, বিভিন্ন জাতিগোষ্ঠীর মতামত, ওদের মানবাধিকার, ওদের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকারকে জলাঞ্জলি দিয়ে ধূলিসাৎ করে ওরা চাপিয়ে দিচ্ছে, যার ফলে এখন ব্যাকফায়ার করছে। ওখানে উত্তপ্ত পরিস্থিতি, স্টেট অ্যাক্টর এবং নন স্টেট অ্যাক্টরের মধ্যে যে ঘটনা ঘটছে, যুদ্ধ, সংঘর্ষ বললে ভুল হবে, যুদ্ধ, মরণ কামড় দিয়ে যুদ্ধ চলছে। এবং জান্তা সরকার, কেন্দ্রীয় মিয়ানমারের যে সরকার যারা আছে, এই জান্তারা এখন দিকপাল হারিয়ে ফেলছে, দিকবিদিক শূন্য হয়ে গেছে, কারণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই যে আরাকান আর্মি, তারা যেভাবে নিয়ন্ত্রণ করছে এবং যেভাবে হত্যা যুদ্ধে এগিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে ওরা অর্জন করছে কিংবা ওরা জয়লাভ করছে কিংবা ওদের অর্জন বাড়ছে, সেক্ষেত্রে আমাদের প্রতিবেশী ওখানে স্থলে স্থলে যুদ্ধ হচ্ছে। জান্তা সরকার স্থলে ব্যর্থ হয়ে নৌপথ ব্যবহার করছে। এই নৌপথের আমাদের সীমা আছে, একটু পরে আমাদের সীমা, আমাদের একটা সুন্দর ওখানে সেন্ট মার্টিন আছে, আমাদের সম্পদ আছে। আমাদের এই সম্পদটাকে বিভিন্নভাবে আমরা কাজে লাগাচ্ছি, ব্যবহার করছি। আমাদের সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিংবা কিছুটা ঝুঁকির মধ্যে পড়ছে। এখন সেন্ট মার্টিনকে নিয়ে যে এই গুজব, এই অপপ্রচার, সেন্ট মার্টিন নিয়ে যাবে ওরা ওদের নিজের ঘরেই সামলাতে পারতেছে না, আমাদের সেন্ট মার্টিন কিভাবে নেবে?
আমাদের সেন্ট মার্টিন একটা এক টুকরো একটা সেন্ট মার্টিন, এটা একটু খুব ভালো ইতিহাস আছে বলা দরকার। 125 বছর আগে এই সেন্ট মার্টিনটা আবিষ্কৃত হয় কিংবা লোকালয়ের মধ্যে আসে। কয়েকটা জেলে পরিবার, 15-20টা জেলে পরিবার ওখানে বসতি স্থাপন করে। ওখানে প্রাকৃতিক সম্পদ, প্রাণীজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ সব আছে ওখানে। এখন দেখা গেছে যে 10,000-এর মতো মানুষের বসবাস। বাংলাদেশ সরকারের যে প্রশাসনিক কাঠামোর মধ্যে টেকনাফের অধীনস্থ এই দ্বীপটা, প্রবাল দ্বীপটা, এটা একটা ইউনিয়নের মর্যাদা সম্পন্ন ইউনিয়ন পরিষদ। আমাদের উপন্যাসিক হুমায়ুন আহমেদের দ্বারা এই সেন্ট মার্টিন বোধহয় আমরা ছোটবেলায় সবচেয়ে বেশি দেখেছি, এটার সম্পর্কে জেনেছি, নারিকেল জিঞ্জিরা। এখানে পর্যটক যায়, মানুষ পরিবার নিয়ে যায় বিভিন্ন, বিশেষ করে শীতের মৌসুমে কিংবা বর্ষা ঝড় তুফানের সময় ছাড়া সব সময় ওখানে যায়, এবং প্রতিদিন 8-10টা নৌযান মানুষকে নিয়ে যায় এবং বাণিজ্যিক জাহাজ এবং নিয়ে আসে। তো ওখানে কিছু থাকার ব্যবস্থা আছে, 1-2 দিন থাকে। কি সুন্দর একটা পরিবেশ। এখন ওখানে এই যে মিয়ানমারের যে যুদ্ধ, স্থল যুদ্ধ, ঠিক আছে, এটা আমাদের ক্ষতিগ্রস্ত করেছিল, কিন্তু এখন নৌপথে যে আক্রমণ, ওদের সীমানায় 2-3টা জাহাজ যখন অবস্থান নিয়েছে এবং ওই যে দূরবর্তী রেঞ্জের ভাই যে বললেন যে ওই গুলি এসে আমাদের সীমানায় পড়েছে, কোনো নৌকায়ও পড়েছে কিংবা ট্রলারেও পড়েছে, যার ফলে আমাদের প্রশাসন জনগণের যান মাল নিরাপত্তা নিশ্চিতের জন্য, আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের রাষ্ট্র, আমাদের প্রশাসন এই ব্যবস্থা নিয়েছে যে ওখানে কিছুটা সীমিত চলাচলের ব্যবস্থা করেছে। ওখানে আপনি খাদ্যদ্রব্য, পণ্য এগুলো সরবরাহ করতে হয়। সাধারণত কক্সবাজার টেকনাফ থেকে যায়, অনেক সময় নিয়মিত যায়, এবং ওখানে মানুষের রসদ, খাবার দাবার, এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দিতে হয়। এগুলো সরবরাহ কিছুটা বিঘ্নিত হয়েছে। এই যে পবিত্র আবার সেটি পাঠানো হয়েছে আবার রেস্টোর হয়েছে। এই যে কোরবানির ছুটি, ঈদের ছুটি, আগে পরে মানুষ ওখানে যেত, একটা বড় সংখ্যক, রোজার ঈদেও গেছে, প্রতি বছর যায়, প্রতি সময় যায়। ওখানে একটা পরিকল্পনা করে পর্যটন, মানুষ পরিবার নিয়ে ওখানে ঘুরতে যায়, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, একটু 1-2 দিন করে থাকে। এটা কিছুটা বিঘ্নিত হয়েছে, কিন্তু আপনি এটাকে চলে গেছে, এটা গুজব। এবং দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতা বসে প্রেস কনফারেন্স করছে, বলছে যে নতজানু নীতির কাছে হার মেনেছে, এই কারণে আমাদের এই সম্পদ বিনষ্ট হয়ে যায়, হাতছাড়া হয়ে যাচ্ছে। কি একটা রাষ্ট্রদ্রোহী অবস্থা। আমি জানি না এর কোনো আইনি ব্যবস্থা নেওয়া উচিত কিনা কিংবা সুযোগ আছে কিনা, থাকলে অবশ্যই নেওয়া উচিত। এটা তো রাষ্ট্রবিরোধী মন্তব্য। আপনি কি প্রমাণ আছে? আপনি যে বললেন যে রাজনৈতিক নেতা, আপনি বললেন যে আপনি আপনার দলও সরকারের ছিল কোনো এক সময়, ভবিষ্যতে হয়তো যাওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু এই সেন্ট মার্টিন, ধরে নিলাম বিএনপি আজকে ক্ষমতায় আসলো, তাহলে কিভাবে এটা সামাল দিত? কোনো উপায় আছে? সেটা নাই। কারণ হচ্ছে এখানে রাজনৈতিক মন্তব্য করা সবচেয়ে সহজ। রাজনৈতিক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা এবং জনগণের দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দেওয়া সহজ, কিন্তু এটা সম্ভব না, সহজ না। এটা উনি চেষ্টা করেছে, সস্তা পথ দেখেছে, কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় 12 জুন মিয়ানমারকে সতর্ক করেছে, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত কূটনৈতিক চ্যানেলে এই কাজটি করেছে, আইএসপিআর দিয়েছে। আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউল্লাহ, আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই, উনি বলেছেন যে আমরা প্রস্তুত আছি আমাদের ভূখণ্ড রক্ষা, সার্বভৌমত্ব রক্ষার জন্য। উনি প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান হিসেবে, সেনাপ্রধান হিসেবে উনি বলেছেন, এই সম্ভবত গত শনিবার শরীয়তপুরে একটা বক্তব্য দিয়েছেন। সুতরাং আমরা ঠিক আছি, আমাদের সবই ঠিক আছে। এখন পাশের বাড়িতে যখন যুদ্ধ, আমাদেরকে তো কিছুটা আমাদের চিন্তিত করবে, আমাদের সজাগ থাকতে হবে, সেটা আমরা থাকছি। পাশের দেশে প্রতিবেশীর যে কোনো সমস্যা এক দেশ আরেক দেশের কাছে এটা প্রভাব কিছুটা ফেলে, সেটা আমরা সতর্কভাবে পূর্ব সতর্কতা নিয়ে আমরা এটা করছি। এটাকে এখন কবে শেষ হবে, কবে শান্তিপূর্ণ অবস্থা ফিরে আসবে, এটা মিয়ানমারের ব্যাপার, তার অভ্যন্তরীণ ব্যাপার। তার ওখানে 2 বাহিনী, মাল্টিপল বাহিনী লাগছে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য। আমাদের ব্যাপার আছে, কারণ রোহিঙ্গা আমাদের একটা বড় ইস্যু, ওই আলোচনা আজকে যাব না। রোহিঙ্গা নিয়ে আপনি অনেক আলোচনা করেছেন, আমরা বলেছি। সুতরাং এখন তাদের মিয়ানমার একটি দেশ, এটা একটা জান্তা রাষ্ট্র ব্যবস্থা, এটার যে একটা মানুষের যে উন্নয়ন অগ্রগতি, একটি রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হওয়ার যে ব্যাপার, সেটা ওখানে নাই।
এটা একটা ব্যর্থ ভঙ্গুর রাষ্ট্রের দিকে যাচ্ছে। আপনার কাছে আসবো আমি স্যারের কাছে যাই। স্যার, আপনি যে জায়গাটিতে শেষ করেছিলেন যে আমাদের এই পরিস্থিতি তো এখানেই শেষ না, আমাদের নতুন করে ভাবা দরকার, সেই ভাবনাটা কি? সেই ভাবনাটা এই যে বাংলাদেশের ভিতর থেকে আপনি লক্ষ্য করে থাকবেন, বাংলাদেশের কিছু মানুষ, রাজনৈতিক পক্ষ তো রয়েছে, যারা সুশীল সমাজ বলে পরিচিত পায়, কেউ কেউ কূটনীতির বিষয়ের বিশেষজ্ঞ বা কূটনীতিক, কিছু কিছু নিরাপত্তা বিশ্লেষক, তাদের কিছু বক্তব্য মানুষকে এই যে বিভ্রান্তি ছড়ানোর মধ্যে কাজ করছে। যে কথাটি হলো যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের বিষয়ে একটি স্বতঃসিদ্ধ কথা আছে, সেটি হলো যে আপনি বন্ধু বদলাতে পারেন কিন্তু প্রতিবেশী বদলাতে পারবেন না। তো আমাদের দুটি প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে মিয়ানমার একটি। তো সেখানে যে প্রাথমিক বক্তব্যে আমি বলেছি যে দীর্ঘমেয়াদী সবচেয়ে গৃহযুদ্ধ চলছে, সেই গৃহযুদ্ধ থামাবার বিষয়ে আমাদের কিন্তু কোনো ভূমিকা নেই বা আমাদের কোনো করণীয় কিছু নেই। সেখানে বহু রকমের বহু রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতের শিকার রাষ্ট্রটি, সেটাও বলতে হবে। কিন্তু যে কথাটি আমি বলছিলাম যে আমাদের কিছু মানুষ, তারা এখানে এই যে একটা যুদ্ধ অবস্থা চলছে, এখানে বাংলাদেশকে এই মিয়ানমারের অভ্যন্তরীণ এই যুদ্ধের মধ্যে ঠেলে দেওয়ার জন্য একটা নানা রকম প্রচারণা চালাচ্ছে, উস্কানিমূলক প্রচারণা। এটি খুবই দুর্বিসন্ধিমূলক এবং খুবই আত্মঘাতী। যে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে কিন্তু কোনো সমস্যার পৃথিবীতে সমাধান হয় না, হয়নি। যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই সংকটের আরো বৃদ্ধি। কিন্তু আমি লক্ষ্য করেছি যে কিছু আমি কয়েকদিন আগে বাংলাদেশের প্রধান একটি পত্রিকায় 2-4টে কলাম আমি পড়েছি। সেখানে একজন সাবেক কূটনীতিক, তারপরে একজন সাবেক সামরিক কর্মকর্তা, তারা লিখেছেন যে আমাদেরকে এখন বোধহয় রাখাইন আর্মির সাথে একটা সম্পর্ক, সংযোগ ইত্যাদি যোগাযোগ করা দরকার, সমর্থন করা দরকার। এটি আমার কাছে মনে হয়েছে একেবারে আত্মঘাতী পরামর্শ। এই অঞ্চলের মিয়ানমারকে ঘিরে এই আঞ্চলিক এবং বৈশ্বিক যে পরাশক্তিগুলো রয়েছে, তাদের যে সমীকরণ এবং অবস্থানটা যদি আপনি দেখেন, তাহলে যে কোনো মানুষ যারা এটি নিয়ে কাজ করেন নিশ্চিতভাবে বুঝবেন যে এই আগামীতে অদূর ভবিষ্যতে এই আরাকান আর্মি, যেটা একটা বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন, এদের কোনো ভবিষ্যৎ নেই। যুদ্ধ চলতে পারে, দীর্ঘায়িত হবে। পৃথিবীর এই গৃহযুদ্ধ বলেন, যেটাকে আমরা সশস্ত্র বিদ্রোহ বলে, ইংরেজিতে বলে ইনসার্জেন্সি। তো সেই যুদ্ধের ইতিহাস যদি কেউ পড়ে থাকেন, তাহলে দেখবেন যে এই ধরনের ইনসার্জেন্সি যুদ্ধ চালিয়ে কোনো অঞ্চল বা কোনো একটা দেশ কোনোদিন কোনো স্বাধীনতা তো অর্জন করতে পারেনি, কোনো সাফল্য দেখাতে পারেনি, একটি উদাহরণ নাই। আর মিয়ানমারের মতো সে রাষ্ট্র, তাদের ব্যর্থ রাষ্ট্র বলেন, তাদের এটা বহুত তকমা লাগাতে যাবে এবং সেটা সত্য। কিন্তু রাষ্ট্র হিসাবে তাদের কিন্তু সামরিক সক্ষমতা অনেক বড়। তারা 6 লাখ 5.5 লাখ মানুষ, 6.5 লাখ 5 লাখের মতো তাদের সশস্ত্র বাহিনী সদস্য। তাদের সব ধরনের আধুনিক যে সামরিক সক্ষমতা থাকে, তারা সব কিছু তাদের আছে। তাদের বিমান বাহিনী, নৌবাহিনী, মিসাইল থেকে শুরু করে, গোলন্দাজ কামান থেকে শুরু করে ইত্যাদি সব কিছু। সুতরাং একটা প্রতিষ্ঠিত সেনাবাহিনীকে পরাজিত করবার জন্য একটা বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী যে সামরিক শক্তি থাকা দরকার, যে ধরনের কূটনৈতিক, রাজনৈতিক এবং আন্তঃরাষ্ট্রীয় সমর্থন দরকার, তারা কিছুই এদের নাই। এবং যে কথা একটু আগে বলেছি যে আমাদের দুই পাশের আমাদেরই বন্ধু রাষ্ট্র দুটি, একটা হলো চীন আর একটা হলো ভারত, তাদের যে অবস্থান এই মিয়ানমার ক্রিয়া, সেটা যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে আরো দৃঢ়ভাবে বুঝবেন যে এই রাখাইন আর্মির কোনো ভবিষ্যৎ নেই। বরঞ্চ এইটা
আমাদের পার্শ্ববর্তী যেহেতু এটা হচ্ছে, সেই সংকটে আমাদের এই আস এসে পড়ছে আমাদের উপরে, আমাদের একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যেটা কাম্য নয়। মাঝে মাঝে অস্বস্তিকর পরিস্থিতি। ওই ফেব্রুয়ারি মাসে হলো ওই যে গুলি এসে পড়লো, এখন এই মাসে হলো যে টেকনাফ সেন্ট মার্টিনের দিকে, এটা আরো হতে পারে ভবিষ্যতে। সুতরাং এই জায়গায় এসে এখন এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছেন, এই উস্কানিমূলক কথার সাথে আজকে যে আপনি বলছেন যে গুজব, তার একটা সংযোগ আছে। অর্থাৎ তারা সমন্বিতভাবে বাংলাদেশকে একটা সংকটের মধ্যে টেনে নেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ সংকটটা কি, যে এই যে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট, এটার সাথে বাংলাদেশ জড়িয়ে পড়ুক, এবং এখানে এই রাখাইন আর্মি দুর্বিসন্ধি আছে। আরাকান না, রাখাইন আর্মি, এটাকে আরাকান আর্মি না, নামটা কিন্তু রাখাইন আর্মি। তারা আরাকান আর্মি নাম করেন। এখানে কিন্তু আবার কারণ আছে, কেন রাখাইন আর্মি করে নাই, কেন আরাকান আর্মি করলো, এটা কিন্তু ব্যাখ্যা আছে। সেটি আমি পরে যদি সময় পরে বলবো, সেটা বলছি না। তো যেটা কথা বলছিলাম যে যেটা, তো সেখানে রাখাইন আর্মির যে দুর্বিসন্ধিটা কি দেখেন, তারা এই যে রাখাইন যে অঞ্চলটা তো একটি বড় অঞ্চল, তারা যুদ্ধটাকে সীমান্তের কাছে টেনে নিয়ে আসছে। তারা তো সীমান্তের কাছে যুদ্ধটাকে টেনে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তারা ইচ্ছে করলে ভিতরে যুদ্ধটা পরিচালিত করে ভিতরে মিয়ানমার সেনাবাহিনীকে কাবু করার জন্য যা যা করা দরকার তারা সেটা করতে পারতো, কিন্তু তারা সীমান্তর কাছে নিয়ে আসে যুদ্ধটা। অর্থাৎ একেবারে সীমান্ত ফাঁড়ি, আমাদের 400-500 গজের মধ্যে ওদের সীমান্ত ফাঁড়িগুলো রয়েছে, সেখানে নিয়ে আসে। অর্থটা কি? অর্থটা হলো যে এইখানে যদি আরাকান আর্মি এখানে জান্তা সরকারের বাহিনীর উপর আক্রমণ চালায়, তাহলে কি প্রভোগ করা বলা হয়। প্রভোগ হলো কি, উস্কানি, যেটাকে বলে কি, মিয়ানমার আর্মি যদি সেখানে লং রেঞ্জ আর্টিলারি, যেটাকে বলি লং রেঞ্জ গোলন্দাজ কামান, মিসাইল অথবা বিমান বাহিনী ব্যবহার করে, তাহলে হবে কি, এই যে একটু আগে যে কথাটি আপনি বলছি যে পার্শ্ববর্তী, অর্থাৎ এর যে রেঞ্জ, যদি মিয়ানমার মিয়ানমার গোনাবাহিনী যদি এটা লং রেঞ্জ আর্টিলারি শেল ছাড়ে, ওই একটা শেল এসে যদি বাংলাদেশে পড়ে, তাহলে বলেন কি হবে? যদি আকাশ থেকে বোমা বর্ষণ করে তার একটা বোমা এসে যদি বাংলাদেশ সীমান্তের মধ্যে পড়ে, তাহলে কি হবে? অর্থাৎ এটা পড়লে তখন কিন্তু এই যে গুজব, সেই গুজবকে আরো শতগুণ বাড়াই, এই সব শেষ হয়ে গেল, আমাদের উপর গোলা এসে পড়ছে, আমরা এখন কি করবো, তা আমাদের সেনাবাহিনী কেন মোতায়েন করা হচ্ছে না, আমাদের কেন সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অর্থাৎ এই যে সমস্ত দিক দিয়ে একটা উস্কানিমূলক জায়গা নিয়ে বাংলাদেশকে একটা সংকট, এই মিয়ানমার অভ্যন্তরীণ সংকটের মধ্যে বাংলাদেশকে জড়িয়ে ফেলার একটা চক্রান্ত। এই চক্রান্তের সাথে এই যে কথাটি বললাম, বাংলাদেশের কিছু তথাকথিত এই যে আমি বললাম কিছু কিছু সাবেক সামরিক কর্মকর্তা ইত্যাদি, তারা এর সাথে আন্তর্জাতিক চক্রান্ত জড়িত আছে। সেই চক্রান্ত কারা সাথে জড়িত? এই চক্রান্ত হচ্ছে পাকিস্তান গোয়েন্দা সংস্থা ISI জড়িত, এবং পাকিস্তান গোয়েন্দা সংস্থা ISI এর সাথে জড়িত। এবং আপনি দেখবেন যে এই রাখাইন আর্মির সাথে এবং এই রোহিঙ্গা সংকটের যে সৃষ্টি হয়েছে তার সাথে পাকিস্তান গোয়েন্দা সংস্থা ওতপ্রোতভাবে জড়িত, যেটা আগে আমরা বহু আলোচনায় বহু লেখালেখিতে আমরা এটা বলেছি যে কীভাবে। এবং এই সব চক্রান্তের একমাত্র উদ্দেশ্য, অর্থাৎ বাংলাদেশের যারা চক্রান্ত করছে, গুজব ছড়াচ্ছে, ISI ইত্যাদি মিলে যে বর্তমানে বর্তমানে যে মুক্তিযুদ্ধের পক্ষে যে রাজনৈতিক শক্তি বাংলাদেশের ক্ষমতায় আছে, এবং তারা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে এই যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI বাংলাদেশকে ঘিরে তাদের এই বাংলাদেশের তাদের যে বন্ধু রাজনৈতিক পক্ষরা বিগত সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা মিলে এই বাংলাদেশকে এখানে যে আন্তঃসীমান্ত সন্ত্রাস ভারতের বিরুদ্ধে পরিচালিত করেছে, সেটি তারা করতে পারছে না এই সরকার ক্ষমতা থাকার জন্য। তো সেটাকে আবার ফিরিয়ে আনার জন্য এই বাংলাদেশের এই পাকিস্তানপন্থী রাজনীতি যারা করেন, যারা বিগত সময় ক্ষমতায় ছিলেন, তারা এবং বাংলাদেশের এই সমস্ত চক্রান্ত মিলে এই ধরনের গুজব তৈরি করছে। গুজব অত্যন্ত পরিকল্পিতভাবে আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে এটি করে এই গুজবটা ছড়িয়ে মানুষকে উস্কানি দেওয়া হচ্ছে, এবং যাতে সরকার এই উস্কানির মধ্যে পড়ে একটা বড় ধরনের একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন, এবং সেটাকে আত্মঘাতী অবস্থা একটা সংকটের মধ্যে পড়ে যান। সংকটের মধ্যে পড়ে গেলে তখন তো রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য যা করার তারা তখন সেইটা করবেন। সুতরাং সামগ্রিকভাবে এই বিষয়টা আমাদের ধারণা আনতে হবে। এবং এই যারা মনে করেন যে এই রাখাইন আর্মি বোধহয় সমস্ত জয়লাভ, তারা সামরিক যে যুদ্ধে জয় পরাজয়ের যে ইতিহাস কৌশল তার সম্পর্কে তাদের কোনো ধারণা আছে বলে আমার মনে হয় না। আর যাদের ধারণা আছে
তারা যখন বলে তখন আমার মনে হয় যে উদ্দেশ্য প্রণীতভাবে দুর্বিসন্ধমূলক উদ্দেশ্য নিয়ে তারা এই কথা বলেন, যারা জেনে বলেন। আর অতীত অভিজ্ঞতা এটা কখনো এটা কোনো ইতিহাস নাই, আমি একটা ইতিহাস দিতে পারি না। আমরা বহু ইতিহাস পড়েছি, এই ইনসার্জেন্সি ইতিহাস, সে মালয়েশিয়ার ইতিহাস থেকে শুরু করে শ্রীলঙ্কার ইতিহাস তো আমরা জানি আমাদের পাশের দেশে ঘটেছে, সেই মেক্সিকোর ইতিহাস থেকে আমরা দেখেছি, সুতরাং আরব ইতিহাস আমাদের কাছে। সুতরাং এটা হয় না। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলবো যে হ্যাঁ, যেহেতু বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আছে, মানুষের কথা বলার সুযোগ আছে, বিভিন্ন রাজনৈতিক পক্ষ তারা বক্তব্য দিবেন, তারা ইত্যাদি দিচ্ছেন, কিন্তু কোনটা রাষ্ট্র রাজনীতির নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট, রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে সংশ্লিষ্ট, সে তার বিরুদ্ধে চাই এই ধরনের বক্তব্য যারা দেন, যেটা মনিরুল আলম একটু আগে বললেন, তারা আসলে কি রাষ্ট্রের মঙ্গল চান না রাষ্ট্রের অমঙ্গল চান? তারা রাষ্ট্রকে ক্ষতি করার চেষ্টা করছেন কিনা? সেটি রাষ্ট্র ব্যবস্থার সেটি দেখা উচিত এবং তাদের কাছ থেকে সেই জবাবদিহিটা নেওয়া উচিত যে আপনারা যেটা বলছেন এটার ভিত্তিটা কি। হ্যাঁ, এখন ধরেন আপনি এটা কাজ করেন, আপনার বহু সমালোচনা আমি করতে পারি, এটা ঠিক নাই, ঠিক নাই, ভালো কাজ করেন না ইত্যাদি, কিন্তু যখন বলা হয় আচ্ছা ঠিক আছে আমি তো ভালো কাজ করিনি, বলেন তো আমি কি করতে চান, সেখানে উইনস্টন চার্চিলের একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আছে। উইনস্টন চার্চিল তো আমাদের এই আধুনিক যুগে অন্যতম শ্রেষ্ঠ একজন রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিতি, তার বিপরীত সমালোচনা আছে অন্য কথা। উনি একবার বলেছিলেন, মানে ওই পার্লামেন্টে বক্তৃতা করছিলেন আর কি, তো বক্তৃতা করার জন্য তো উনি তখন প্রধানমন্ত্রী আর কি, তো ওনার সমালোচনা সঙ্গত কারণে বিরোধী পক্ষ তো করে, তো উনি একটা বলছেন, সেটা ইংরেজিতে বলে এরকম যে আওয়ার ফ্রেন্ড দ্য অপোজিশন they can do everything for their opinion but they have no opinions, এবং they can die for the truth if they knew what is the truth. অর্থাৎ তারা মানে তাদের মতামতের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু তাদের কোনো মতামত নাই, তারা সত্যের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু তারা সত্য কোনটা সেটা চেনে না। সুতরাং এই যে যারা বলছেন তারা আসলে তাদের কাছে যদি মতামত জিজ্ঞাসা করেন, আচ্ছা ঠিক আছে আপনারা বললেন যে সরকার এটা করে নেই, ওটা করে নেই, এটা করা ঠিক করে নেই, আচ্ছা বলেন তো কি করা উচিত ছিল এবং তার ফলটা কি, তার লক্ষ্যটা কি। একটা কাজ করলে তো আপনার লক্ষ্য থাকতে হবে, লক্ষ্যহীন কাজ করলে তো আপনি বিপদে পড়ে যাবেন। আর যা আপনি করবেন রাষ্ট্রীয় পক্ষ থেকে রাষ্ট্রের স্বার্থের জন্য করতে হবে, রাষ্ট্রীয় স্বার্থ। তাহলে আপনি যদি কিছু সাজেশন দেন তো বলতে হবে যে আমি এটা করেন, এটা করলে রাষ্ট্রের স্বার্থ রক্ষিত হবে বা এই লক্ষ্য অর্জিত হবে। সমালোচনা যখন করবেন, হ্যাঁ সমালোচনার অধিকার আছে আপনার, কিন্তু একই সাথে আপনি একটা পাল্টা পন্থা দেখান, একটা পথ দেখান যে না এটা করছে সরকার, এটা ঠিক করে নাই, আমরা মনে করি যে এটি করা উচিত, এটা করলে রাষ্ট্রের এই অর্জন হবে বা এই লক্ষ্য অর্জিত হবে, তাহলে না সেটা কনভিন্সিং হয়। আর সেটা যখন তারা না বলবেন তখন বলতে হবে এটা উদ্দেশ্যমূলক ভাবে বলছেন। জি, আপনার কাছে আসবো স্যার, আমি মাইনুল আলমের কাছে যেতে চাই। মাইনুল আলম স্যার খুব সুন্দর করেই বললেন, এই যে উস্কানির বিষয়টি আসলো, সেনাপ্রধান নিজেও বলেছেন যে আমরা কোনো উস্কানিতে পা দেব না। রাজনৈতিক দিক থেকে যদি আমরা দেখি যে ওবায়দুল কাদের তিনিও বলেছেন যে বাংলাদেশ আক্রান্ত হলে সেটা একরকম, কিন্তু আমরা কোনো উস্কানিতে পা দেব না। সেই জায়গাটিতে আপনার বিশ্লেষণ। আমি আরেকটু পিছনে প্রাসঙ্গিক ক্রমে বলতে চাই যে কয়েকটি মতামত এসছে গত 1 সপ্তাহ 10 দিনে গণমাধ্যমে এসছে। আমি দেখেছি যে সরকার বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নেওয়া উচিত, এই ধরনের পরামর্শমূলক। আমি মনে করি এটা ভুল। বাংলাদেশের নীতি কি, পররাষ্ট্রনীতি কি? বাংলাদেশ আপনি জানেন জাতিসংঘে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম মেয়াদে, তাই 2009-এর পরবর্তী মেয়াদে উনি শান্তির সংস্কৃতি উপস্থাপন করেছেন এবং জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়েছে। বাংলাদেশ উদার গণতান্ত্রিক দেশ, মুসলিম মেজরিটি কান্ট্রি। বাংলাদেশ একটি প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসি পরিচালনা করছে, যার ফলে বাংলাদেশের ইমেজ ধীরে 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 বিশ্বসভায় আরও বেড়েছে বৈশ্বিকভাবে। মিয়ানমার দেশটা বলেন, এটা একটা ব্যর্থ রাষ্ট্র। মিয়ানমারের প্রতিনিধিও জাতিসংঘে গিয়ে কথা বলতে পারে না। হ্যাঁ, গত বছরের আগের বছরে যে অধিবেশন হয়েছিল মিয়ানমারের কোনো রিপ্রেজেন্টেটিভ ছিল না। ওদের দূত জান্তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ওদের রাষ্ট্রদূত, স্থায়ী প্রতিনিধি। সুতরাং বাংলাদেশ আর মিয়ানমারের অবস্থা, বাংলাদেশ দেখেন 17 সাল থেকে রোহিঙ্গাদের লালন করছে, আশ্রয় দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মানবিক কারণে এই ব্যবস্থাটা নিয়েছেন। বাংলাদেশ এইভাবে হোলিস্টিক অ্যাপ্রোচ করছে। বাংলাদেশ কি উস্কানি বহুবার হয়েছে না? 21 বার আমাদের আকাশ সীমা মিয়ানমারের হেলিকপ্টার কিংবা আকাশযান লঙ্ঘন করেছে।
সুতরাং বাংলাদেশ একটা ডিপ্লোম্যাটিক, একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার বজায় রাখতে চায় প্রতিবেশীদের সাথে। এখানে উস্কানির প্রসঙ্গ আসে, বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নেওয়া উচিত। কী ব্যবস্থা নেবে? বাংলাদেশের নীতি কি তাই? সেটা কি কোনো সমাধান? বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নেবে, ওরা নিবে, সুতরাং তো যুদ্ধই হয়ে গেল। বাংলাদেশ কি যুদ্ধদেহী রাষ্ট্র? বাংলাদেশ শান্তি বিস্তার করে, শান্তির সংস্কৃতি, শেখ হাসিনার এই নীতিকে বাংলাদেশ লালন করে এ পর্যন্ত আমরা এগিয়েছি। আচ্ছা, উস্কানির কথা যেটা বললেন, কতিপয় ব্যক্তি এবং অভিজ্ঞ ব্যক্তি তাদের বক্তব্য যেটা শুনলাম, এটার সাথে যে অপপ্রচার চলছে অবশ্যই যোগসূত্র আছে। শ্রদ্ধেয় জেনারেল শিকদার সাহেব বলেছেন। আমি মনে করি যে উস্কানি আছে, কারণ স্থিতিশীলতা কারো কোনো মহলের কাম্য না। বাংলাদেশ গত 15 বছর কিংবা এখন 16 বছর ধরে একটা নিরবিচ্ছিন্ন স্থিতিশীল রাষ্ট্র হিসাবে পরিচালিত হচ্ছে। উন্নয়ন কার্যক্রম নিয়েছে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে অগ্রগতি করছে, গ্র্যাজুয়েশন হচ্ছে, আমরা নিম্ন আয়ের থেকে মধ্যম আয়ের রাষ্ট্রে যাচ্ছি, আমরা সামাজিক সূচকে অগ্রগতি করছি, আমরা সকল বহু বাধা, বহু সংকট, সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা এগিয়ে যাচ্ছি। এক্ষেত্রে মিয়ানমার একটা প্রতিবেশীকে আমরা পরিবর্তন করতে পারবো না, খুবই সত্য কথা। তারা যা করছে আমরা নজর রাখছি এবং আমাদেরকে প্রস্তুত রাখছি। আমাদের আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের, সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন বলেছেন, এটা মনে করেন সময়োচিত রেসপন্স এসছে। বাংলাদেশ কোনো বসে থাকবে না, কিন্তু আবার উস্কানিতেও পা দেবে না, সময়োচিত উপযোগী সিদ্ধান্ত নেবে। কারণ আমাদের তো দেশপ্রেমিক সেনাবাহিনী আছে, আমাদের একটা ত্রিমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা আছে, বহুমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা আছে আমাদের নৌবাহিনী, কোস্টগার্ড, সেনাবাহিনী, সীমান্ত বিজিবি, আমাদের একটা সমন্বিত আমাদের প্রতিরক্ষা বুর্জ আছে। আমরা সার্বভৌমত্ব, আমাদের নিরাপত্তার ব্যাপারে একেবারে অনড় থেকে আমরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। আমাদের মানুষকে, আমাদের জনগণকে এবং আমাদের সম্পদকে আমরা রক্ষা করার জন্য আমরা একটা সেই সুন্দর ব্যবস্থাপনা তৈরি করেছি। তো এক্ষেত্রে আমরা অন্যদিকে আমরা তাকাবো না, আমাদের কাজ আমরা করব। এবং এখন দুর্ভাগ্য হচ্ছে মিয়ানমার মতো একটা দেশ আমাদের প্রতিবেশী, এটা কিছু করার নাই, এটা প্রাকৃতিকভাবে মেনে নিতেই হবে। এখন আমরা দোয়া করি, আমরা প্রত্যাশা করি ওখানে শান্তি বর্ষিত হোক, ওখানে মানবাধিকার ফিরে পাক। 1982 সালে যে জান্তা যেভাবে মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, সে অধিকার ফিরে আসুক, ওখানে গণতন্ত্র আসুক। মাঝখানে কয়েক বছর অং সান সুচির মতো নেতৃত্ব এসছে, কিন্তু পারেনি, জান্তার কাছে হার মানতে হয়েছে। যার ফলে এই জাতির অনেক দুর্ভাগ্য আছে এই মিয়ানমার নামক দেশটি। কারণ ওরা কূটনীতি নিজের দেশই সামলাতে পারছে না, কূটনীতি করবে কিভাবে, বৈশ্বিক কূটনীতি কিভাবে করবে? সম্পদ আছে, জনগণ আছে, কিন্তু নেতৃত্ব হলো পশ্চাৎমুখী নেতৃত্ব। সুতরাং আমাদের এভাবে বিবেচনা করে এগোতে হবে। আমাদের অনেক অগ্রগতির সম্ভাবনা আছে, আমাদের সমুদ্র সম্পদ ব্যাপকভাবে সম্ভাবনাময়, আমরা সেগুলো কাজে লাগাচ্ছি, এক্সপ্লোর করছি। প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ, বহুমুখী সম্পদকে আমরা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমার 17 কোটি মানুষ, 18 কোটি মানুষ, ভবিষ্যতে 20 কোটি হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এগুলো সদ্ব্যবহার করব এবং সংরক্ষণ করব। এ হচ্ছে আমাদের মহাপরিকল্পনা। এক্ষেত্রে একটা ডিস্টার্ব হচ্ছে কিংবা একটা বাধা হচ্ছে মিয়ানমার নামক প্রতিবেশী, সেটাকেও জানেন। আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েক বছর আগে ওদের সাথে কৃষি জমি বিনিময়ের কথা বলেছিল। ওদের যে অনাবাদী জায়গায় আমাদের কৃষকরা যাবে, উৎপাদন করবে, আবার ফিরে আসবে, এরকম একটা চিন্তা হয়েছিল, পরিকল্পনা হয়েছিল। সুতরাং আমরা একটু উদ্ভাবনীমূলক আমরা কাজ করতে চাই, কিন্তু এখন আমাদের অপেক্ষা করতে হবে, নিজস্ব সীমা, সার্বভৌমত্ব, নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সর্বোপরি আমাদের জানমালকে করতে হবে, ধরে রাখতে হবে। এখন সেন্ট মার্টিনের এই সাময়িক যে সমস্যা, এটা তো আমরা রক্ষা করেছি এবং প্রশাসনিক এবং কৌশলগত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন তাদের মধ্যে যে সমস্যা হচ্ছে মিয়ানমারের ভিতরে যে, আমি খুব ছোট করে জানতে চাই আপনার কাছে একেবারে সংক্ষেপে, যে এই যে সেন্ট মার্টিন নিয়ে যে গুজব, এই যে গুজবের ডালপালা, এই যে উস্কানির কথা বলা হলো, যে উস্কানি মানে এই উস্কানিটা একদম তাদের যে পূর্বের কূটকৌশল, পরিকল্পিত কূটকৌশল, তারই তো অংশ। এরকম আরো গুজব হয়তো এ নিয়ে, এই যে এই সেন্ট মার্টিন ইস্যু বলেন বা মিয়ানমার ইস্যু বলেন, আরো হয়তো ঘটবে। সেই জায়গাটিতে জনগণের সতর্ক থাকাটা, সেই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। আর আমরা যারা গণমাধ্যমে আছি, আমরা সঠিক তথ্য দেব। সরকারি প্রতিষ্ঠান
তারা নিজের কাজ করবে। আমরা তো সচেতন অংশ, গণমাধ্যম তো সচেতন অংশ। গণমাধ্যম অপপ্রচার করবে না, ফেক ইনফরমেশন দেবে না, মিস ইনফরমেশন দেবে না, বরং সঠিক তথ্যের বিরুদ্ধে লড়বে। এবং অপতথ্য, আজকাল এই তথ্য প্রবাহের যুগে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলো বড় চ্যালেঞ্জ। 2-4 দিনের জন্য হয়তো এই মিস ইনফরমেশন থাকবে, কিন্তু আদতে এটা যখন গুজবটাকে যখন ভুল, মিথ্যা, ডাহা মিথ্যা প্রমাণিত হবে, তখন জনগণ স্বস্তিকর অবস্থায় থাকবে। আমরা একদম শেষ দিকে, সেক্ষেত্রে আমাদের ভূমিকাটা রাখতে হবে। আমরা একদম শেষ দিকে। স্যার, আমরা শেষ দিকে আপনি নতুন করে কোনো কিছু যোগ করবেন কিনা? দেখেন, নতুন করে শুধু এটুকুই বলতে চাই যে এই ধরনের বিভ্রান্তি, গুজব আগামীতে হবে, এটা ধরেই নিতে হবে, এবং আমরা বিগত সময় দেখেছি। আর মিয়ানমারের এই অশান্তি সহজে থামবে না, সহজে থামার কোনো লক্ষণ নেই, সেই লক্ষণ কেউ বলতে পারছেন না। সুতরাং এরকম এই যে ওদের যুদ্ধের যে একটা আঁচ আমাদের গায়ে এসে পড়ছে নানা কারণে, আমরা একটা অস্বস্তির মধ্যে, এটা আগামীতেও হতে পারে। সুতরাং সেখানে আমাদের করণীয়টা কি, সেটা আমাদের ভাবা উচিত। সেই করণীয় সম্পর্কে দুটি বিষয় আমি বলতে চাই। একটা হলো যে স্থলভাগ, যেটা ফেব্রুয়ারি মাসে ঘটনাটি ঘটেছিল, সেই স্থলভাগে কি করণীয়। সেখানে আমার যে ওই জায়গা আমার পরিদর্শন করার পরে, অনেক আগের কথা বলছি, যে ধারণা আছে ওই জায়গা সম্পর্কে, নাক্যশ্বরী যে সীমান্ত এলাকা, সেখানে আমাদের কিছু একেবারে সীমান্তবর্তী কাছাকাছি আমাদের লোকজন বসবাস করে। তো আমাদের একটা বিকল্প ব্যবস্থা থাকা উচিত, যে এই ধরনের ঘটনা যদি আবার ঘটে, এই একেবারে সীমান্তের কাছাকাছি দুই পক্ষ যুদ্ধ জড়িয়ে যায়, তাই গোলাগুলি এসে পড়তে পারে। তা সেই গোলাগুলিতে আমাদের জনগণের যেন হতাহতের ঘটনা না ঘটে, তার জন্য এই জনগণকে টেম্পোরারিভাবে একটি পরিবর্তন বা স্থান যত দ্রুত সরিয়ে নেওয়া যায় সেরকম একটা আপাত ব্যবস্থা আমরা বলি, আপৎকালীন ব্যবস্থা বলা হয় এটাকে। এরকম কোনো একটা আপৎকালীন ব্যবস্থা যদি থাকে, এবং সেটি আমাদের সীমান্তরক্ষী বাহিনী আছে যারা, তাদের ম্যানেজমেন্টে যদি থাকে, তাহলে সেটা দ্রুত সেটি কার্যকর করা সম্ভব। সেটা রিলোকেট করে অল্প সময়ের জন্য। আবার তো জানেন ফেব্রুয়ারি মাসে হয়েছে, এখন কিন্তু ওই এলাকায় নাই, এখন সরে আসছে কোথায়, সেন্ট মার্টিন। আবার হয়তো ওদিকে আবার যেতে পারে, অসম্ভব। সেটা একটা। আর একটা হলো যে, যেটা বললেন, যে সরকারের পক্ষ থেকে মানে সঠিকভাবে সরকারের মুখপাত্র হিসাবে, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় হোক অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক, মুখপাত্র হিসাবে সঠিক চিত্রটি যা ওখানে ঘটেছে নিয়মিতভাবে আনুষ্ঠানিকভাবে মিডিয়াকে ব্রিফিং করে দেওয়া, যাতে মানুষ জানতে পারে যে আসলে কি ঘটেছে। আমাকে ধরতেই হবে, এগুলো হবে, আমাদেরকে ধরে নিতে হবে, এটা নিয়ে ষড়যন্ত্র হবে, এটা চক্রান্ত হবে, উস্কানি হবে, এটা ধরে নিতে হবে। সরকারের পক্ষ থেকে একেবারে সুনির্দিষ্টভাবে, এক এক সরকারের এক এক মন্ত্রী এক এক কথা বললে হবে না, সঠিক তথ্যটা সরকারের কাছ থেকে বলতে হবে। সরকারের মুখপাত্র হিসেবে এটা পররাষ্ট্র মন্ত্রণালয় হতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে পারে, বিজিবি হতে পারে, যাকে যেটা সরকার এরকম বলে। আর না, সামরিক বাহিনী শুড নট কাম হিয়ার। আমাদের সেনাবাহিনী এটার মধ্যে, সেনাবাহিনীর বিষয় না এটা, সেনাবাহিনী এখানে আসা উচিত না। এখানে সীমান্তরক্ষী বাহিনী আছে, তারা করতে পারে, অথবা এটা বেস্ট হলো পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিষয়টি ব্যাখ্যা করে দিতে পারেন, অথবা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতে পারেন। সুতরাং তারা এই ব্যাখ্যা দিলে মানুষ এই মানে এই বিভ্রান্তি ছড়ানোর করে তারা কোনো লাভ হবে না, গুজব ছড়িয়ে তারা কোনো লাভ হবে না। আর একটি বিষয় আপনাকে সেটা যেটা বলতে চাই, যেহেতু আলোচনা সেন্ট মার্টিনকে নিয়ে হচ্ছে, সেই জন্য আমি কনক্লুশনে সেন্ট মার্টিনের কথাটি একটু শেষ করতে, যাই হোক না কেন, যা যেখানে ঘটছে, তো সেন্ট মার্টিন তো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দ্বীপ, এবং এখানে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরকে ঘিরে আপনারা সবাই জানি একটা আমাদের যে আঞ্চলিক এবং বৈশ্বিক যে পরাশক্তিগুলো রয়েছে, তাদের একটা দ্বন্দ্ব প্রতিযোগিতা প্রবলভাবে আমরা দেখতে পাচ্ছি, ধানা বেঁধে উঠছে এই ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর মিলে। তো সেখানে সব পক্ষের কাছে, অর্থাৎ এই পরাশক্তির পক্ষ বিপক্ষ যারা রয়েছেন, সেটা আঞ্চলিক পরাশক্তি হোক, বৈশ্বিক পরাশক্তি হোক, তাদের সবার কাছে সেন্ট মার্টিনটা অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা এবং গুরুত্বপূর্ণ জায়গা। তাদের নজরটা এদিকে থাকাটা অস্বাভাবিক নয়। আমরা সবাইকে আমরা বন্ধুরাষ্ট্র মনে করি, সবাই আমাদের বন্ধুরাষ্ট্র, কিন্তু
আমরা আমাদের জায়গাটায় সঠিক থাকতে হবে। আমাদের প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, প্রায় বলে থাকেন, অন্য সময় বলে থাকেন, যে আমরা আমাদের সশস্ত্র বাহিনী পরিপূর্ণভাবে সক্ষমতা অর্জন করবেন। কোনো রাষ্ট্র আমাদের শত্রু নয়, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব না, কিন্তু আমরা যদি আক্রান্ত হই, আমাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত আসছে, তাহলে যাতে আমরা উপযুক্ত জবাব দিতে পারি এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, তার জন্য আমাদের সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে এবং আছে, এবং তার জন্য আমরা সশস্ত্র বাহিনীর সেই সক্ষমতা আমরা তৈরি করে দেব। সেই দৃষ্টিকোণ থেকে যাহা সেন্ট মার্টিন আমাদের জায়গা, আমরা কোনো বন্ধু রাষ্ট্রের উপর কোনো দোষারোপ করতে চাই না। তারা তাদের স্বার্থ নিয়ে, তাদের নিয়ে তারা যা করে করুক, কিন্তু আমাদের জায়গাটাকে আমাদের রাখতে হবে। যেহেতু এই সেন্ট মার্টিন এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যেমন, এবং একটু আগে যে কথাটি বললাম যে এই অঞ্চল মিলে, একেবারে ভারত মহাসাগর মিলে যে দ্বন্দ্ব প্রতিযোগিতা চলছেন বৃহৎ শক্তির মধ্যে, তাদের জন্য এটা একটা খুবই আকর্ষণীয় জায়গা। সেই জায়গা থেকে এই সেন্ট মার্টিনের আমাদের যে সামরিক যে শক্তি, সেটা বৃদ্ধি করতে হবে, যাতে উপযুক্ত একটা ডেটারেন্ট বলি আমরা ইংরেজিতে, প্রতিরোধক তৈরি হয়, যে এখানে শক্তিশালী প্রতিরোধক ব্যবস্থা আছে। যে কেউ যদি কোনো মানে খারাপ নজরের এই দিকে তাকায়, তারা যেন বুঝতে পারেন যে সেটি তাদের জন্য সুবিধাজনক হবে না, নিরাপত্তা নিশ্চিত, তাদের জন্য সুবিধাজনক হবে না। সুতরাং এইটা আমাদের ভাবা উচিত, এবং সেই জন্য আমি প্রথমে বলেছিলাম যে সেন্ট মার্টিন নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। জি, ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ মাইনুল আলম আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করব আজকের অনুষ্ঠান। নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আর আলোচনা থেকে যে বিষয়গুলো বেরিয়ে আসলো, যে এই যে সেন্ট মার্টিনে যে গুজব, সেটি নতুন কিছু নয়, এবং এই গুজবটি শুধুই যে সরকারকে বেকায়দা ফেলানো সেটি নয়। এই গুজবের সঙ্গে আন্তর্জাতিক একটি গোষ্ঠীর নামও আসলো, আইএসআই, এবং এটি একেবারেই তাদের পরিকল্পিত কূটকৌশল। আমরা এই গুজবকে সরিয়ে দিয়ে বাংলাদেশ যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে, আমাদের সরকার যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেই দিকেই এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।